এবং ওয়াকার এই মুহূর্তে যেই কাজগুলো করছে এগুলো স্রেফ দেশদ্রোহিতা। ওয়াকার যে কাজগুলো করছে এগুলো জনগণের বিরুদ্ধে, জনগণ বিরোধী কাজ। এই মুহূর্তে ওয়াকার যে কাজগুলো করছে দেশের জনগণের, 20 কোটি জনগণের নাগরিক অধিকারের পরিপন্থী কাজগুলো সে করছে। সে হাসনাতকে এক কথা বলে, হাসনাত এবং সার্জিসকে নিয়ে আমি সমালোচনা করতে চাই না। সার্জিসের আমি এগুলো এসব আলোচনার ভিতরে ঢুকতে চাই না একটা মাত্র কারণে, সার্জিস অথবা হাসনাত দে আর নট প্রফেসর গার্নার, ঠিক আছে? দে আর নট জেমস উইলফোর্ড গার্নার, দে আর নট নেলসন ম্যান্ডেলা। ছাত্র নেতা, তাদেরকে আমি ইজ্জত করি। বাংলাদেশকে উদ্ধার করেছে হাসিনাকে তাড়িয়ে দিয়ে, এর জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আরেকটা কাজ তারা করেছে, সেটা হচ্ছে এই ওয়াকার তাদের সাথে যে কনভারসেশন করেছে এটাকে পাবলিক করে দিয়ে দেশের সবচেয়ে বড় একটা উপকার করেছে, অনেক বড় উপকার করেছে। ওয়াকার যে বেঈমান এটা প্রমাণ হওয়া জরুরি ছিল। আমি সশস্ত্র বাহিনী এবং দেশবাসী আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলছি মনোযোগ দিয়ে শোনেন। আমাদের বিপ্লব, আমার সংগ্রাম, আমার আন্দোলন এবং আমার সাথে যারা একই সাবজেক্টের উপরে আমি যে কাজগুলো করছি তারাও যে কাজগুলো করছে, যারা করছে, আমি তাদের পক্ষে একটা কথা বলতে চাচ্ছি। আমি বা আমার মতো যারা কণ্ঠ জাগিয়ে কথা বলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ওয়াকারের বিপক্ষে, ওয়াকারের এই ষড়যন্ত্র যারা বুঝতে পেরে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে যারা আমার মতো করে কথা বলে, আমরা আর্মির বিপক্ষে না। আমরা 2,30,000 সৈনিকের মধ্যে আমরা 35 থেকে 40 জনের বিপক্ষে, যারা ভারতের গুটি খেয়েছে, ভারতের লাড্ডু খেয়েছে, যারা ভারতের স্বার্থ রক্ষা করে দেশে বসে, আমরা তাদের বিরুদ্ধে। বিএনপি এই মুহূর্তে, বিএনপি না শুধু, বিএনপির কতিপয় ব্যক্তি ওয়াকারকে রক্ষা করার চেষ্টা করছে। পরোক্ষভাবে তারা ওয়াকারকে না, তারা ভারতের কল্যাণকে রক্ষা করার চেষ্টা করছে। এটা শুধু ওয়াকারকে না, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুজিব পরিবার এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমি নিশ্চিত করে বলতে পারি তাদের টার্গেট আওয়ামী লীগকে আনানো, তাদের টার্গেট ভারতীয় আগ্রাসনকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা, তাদের টার্গেট বাংলাদেশে আবার গুম শুরু হওয়া, তাদের টার্গেট বাংলাদেশের জনগণের ভোটাধিকারকে আবার কেড়ে নেওয়া, তাদের টার্গেট বাংলাদেশকে সমূলে নিশ্চিহ্ন করে এটাকে ভারতের অংশ বানানো। বাংলাদেশের 20 কোটি মানুষ এটা কখনো হতে দেবে? তারেক রহমান সাহেব, বাংলাদেশের 20 কোটি মানুষ, মির্জা ফখরুল আপনার এই ভণ্ডামি, মির্জা আব্বাসের ভণ্ডামি, ইকবাল টুকুর ভণ্ডামি, আব্দুল আউয়াল মিন্টুর ভণ্ডামি, তাবিত আউয়ালের ভণ্ডামি, সামাও বায়েদের ভণ্ডামি, আমির খসরু মাহমুদের ভণ্ডামি এটা গ্রহণ করবে? আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, এই বিষয়ের উপরে যারা আর্মির বিপক্ষে অবস্থান নিয়ে, আর্মির বিপক্ষে না দর্শকবৃন্দ আমাকে মাফ করবেন, ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা কথা বলছে, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, তাদের প্রতি আমার অনেক সমর্থন। আমরা আর্মির বিরুদ্ধে না, আমরা নেভির বিরুদ্ধে না, আমরা এয়ারফোর্সের বিরুদ্ধে না, আমরা সেনা প্রধানের বিরুদ্ধে, নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে, বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে। কারণ তারা ভারত কর্তৃক নিয়োজিত, কারণ তারা র কর্তৃক নিয়োজিত, তারা ভারতে গিয়ে ভেটিং করিয়েছে, তারা ভারতের স্বার্থ রক্ষা করে, তাদের ভিতরে ভারতের চিপস বসানো আছে। ঠিক যেমনি সালাউদ্দিন, বিএনপির যে সালাউদ্দিন, এই আরাক কুলাঙ্গার হারামজাদা রাঙ্গামুখা শুয়োর, বিএনপিকে ধ্বংস করার জন্য এই কুত্তার বাচ্চাকে ভারতে 7 বছর ট্রেনিং দিয়ে তারপরে এই শুয়োরের বাচ্চাকে পাঠাইছে।
আরেকটা কথা এই মুহূর্তে আমি বলছি দর্শকবৃন্দ, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দল ছাত্ররা যে দলটা করেছে, সার্জিস আলম, আমি আপনাদেরকে কোনো উপদেশ দেব না, কারণ আমার উপদেশে আপনারা বিপ্লব করেন নাই। আপনারা আপনাদের যোগ্যতায়, আপনাদের দূরদৃষ্টি দিয়ে বিপ্লব করেছেন। সার্জিস, আপনার কথা যেভাবে আপনি ব্যাখ্যা করেছেন, একটা কথা, আপনারা বিভিন্ন সময় জেনারেল ওয়াকারের সাথে কথা বলতে যান, আপনার বক্তব্যের ভিতরে আপনি বলেছেন জেনারেল ওয়াকার cannot become the part of Bangladeshi politics. সার্জিস আলম, আপনি বা হাসনাত, আপনারা জেনারেল ওয়াকারের সাথে কথা বলতে যাবেন, এই প্রোটোকলটা আপনাদেরকে কে তৈরি করে দিয়েছে? বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ ডক্টর মোহাম্মদ ইউনূস জেনারেল ওয়াকারের সাথে যেই মুহূর্তে আপনি বা হাসনাত বিহাইন্ড দ্য সিন কথা বলতে যান, দ্যাট ক্যান বিকাম দেশদ্রোহিতা। আপনাকে, হাসনাতকে কে বলেছে জেনারেল ওয়াকারের সাথে কোঅর্ডিনেট করে রাজনীতি করতে? আপনারাও কি দিল্লি কা লাড্ডু খাওয়ার ধান্দায় আছে? সার্জিস আলম, গুছিয়ে গুছিয়ে কথা বলতে চান, মিনমিন করে। আপনি বলেছেন হাসনাত কথাটাকে একভাবে দেখেছে, আমি আরেকভাবে দেখেছি। আপনাদেরকে ওখানে অ্যারিস্টটল বানায় পাঠানো হয়েছে, ওখানে গেছেন কেন? আন্দোলন করেছেন, ভালো করেছেন, হাসিনাকে তাড়িয়েছেন, দেশ উদ্ধার করেছেন, আমাদের সবাইকে রক্ষা করেছেন, অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। সারা জীবন মানুষ আপনাদেরকে মনে রাখবে। আপনি ওখানে কথা বলতে গেছেন, আপনার একবার মনে হয় না ওই জেনারেল ওয়াকার সে একটা প্রজাতন্ত্রের কর্মচারী, তার সাথে পলিসি মেকিং এর উপর আপনি কথা বলতে কেন গেছেন? আর এই কনভারসেশন ইটসেলফ এটা দেশদ্রোহিতা, এটা ষড়যন্ত্র। কেন গেছেন ওখানে কথা বলতে সার্জিস আলম? দর্শকবৃন্দ, আমি নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস এদেরকে বলবো, এরা দেশপ্রেমিক, কোনো সন্দেহ নাই, অদূরদর্শী, অফকোর্স এদের রাজনৈতিক প্রজ্ঞা বা দূরদর্শিতা আছে না, ভুল থাকতে পারে, তাদেরকে আমরা মাফ করে দেব। কিন্তু সার্জিস এ ধরনের অপরিপক্ক কথাবার্তা অসময়ে বলে আপনাদের যে বিপ্লব আপনারা করেছেন, ওই বিপ্লবকে ধ্বংস করবেন না। আপনারা বুঝেন, কিন্তু সব বুঝেন এটা দাবি করবেন না। আপনারা জানেন, কিন্তু সব জানেন এটা দাবি করবেন না। কেন বলি? মনোযোগ দিয়ে শোনেন। ওয়াকারকে যখন যদি কখনো এই বিষয়ে প্রসিকিউট করা হয়, you will become the part of the prosecution. নিজেও ওর ভিতরে ঢুকবে। কেন গেছেন ওখানে কথা বলতে? বাংলাদেশে শুধু একজন মানুষের হাতকে শক্তিশালী করার দায়িত্ব আপনাদের, এবং ওই হাতটা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি জানি আপনারাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনেছেন, এর কৃতিত্ব আপনাদের। এই কৃতিত্ব আমি বা অন্য কেউ নিতে চাই না, এই কৃতিত্ব আপনাদের। কিন্তু আপনারা এই মুহূর্তে অতি সাবধানে আপনাদেরকে জীবন চালাতে হবে, আন্দোলনের মাপকাঠি বাড়াতে হবে, ওয়াকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ওয়াকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অর্থ এইটা না সেনাবাহিনীর বিরুদ্ধে, বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অর্থ এটা না যে আপনারা বিমান বাহিনীর বিরুদ্ধে, নৌবাহিনীর প্রধানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থ এটা না যে আপনারা বিমান বাহিনীর বিরুদ্ধে। এই তিন বাহিনীর যে প্রধান আছে, তিনটাই রয়ের নিযুক্ত, এই তিনটাই হাসিনার নিযুক্ত, এই তিনটাই ভারতের দালাল। সবচেয়ে বড় দালাল জেনারেল ওয়াকারুজ্জামান। আমি বিএনপির উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। আমি বিএনপিকে নিয়ে কথা বলবো। আমি বিএনপি, আই প্রমিস, দর্শকবৃন্দ আপনারা এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, আই প্রমিস আমি বিএনপির তারেক রহমানকে নিয়ে, মির্জা ফখরুলকে নিয়ে আমি কিছু কথা বলবো। স্পেসিফিক আমি কিছু কথা সাজিয়ে রেখেছি, তাদের কিছু আচার আচরণ আমি সাজিয়ে রেখেছি। আমি কোনো বদনাম করব না, কিন্তু তাদের অদূরদর্শিতা, তাদের স্টুপিডিটি, এগুলো নিয়ে আমি কথা বলবো। হয়তোবা আমি চেষ্টা করব আগামী সোমবার দিন অথবা মঙ্গলবার দিন আমি তাদেরকে নিয়ে কথা বলবো। একটা কথা সব সময় মনে রেখেন,
ওয়াল্টার সিসুলো, উনি ছিল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের হেড। ওয়াল্টার সিসুলো, নেলসন ম্যান্ডেলা, তারপরে থাবো এমবেকি, জেকব জুমা, এরা যখন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নিয়ে বিপ্লব করছিল দেশের হোয়াইট গভর্নমেন্টের এগেনস্টে, সেনাবাহিনীর এগেনস্টে, যখন তারা এই আন্দোলন করছিল, তখন পার্টির প্রেসিডেন্ট ছিল থাবো এমবেকি। তার অবস্থান ছিল জাম্বিয়ার রাজধানী ছিল লুসাকা। ওখানে প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য লুসাকায় জিজ্ঞাসা করা হতো। ওই সময় থাবো এমবেকি বোধ হয় লন্ডনে ছিল, লন্ডনে লেখাপড়া করেছে, বেশ শিক্ষিত মানুষ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে। আপনি কি জানেন থাবো এমবেকিকে যখন পলিসি মেকিং এর উপরে বারবার জিজ্ঞাসা করা হতো, থাবো এমবেকি একটা কথা বলছে, এ বিষয়ে আমার সিদ্ধান্ত এককভাবে আমি নিতে পারি না, লেট মি স্পিক টু কাপল অফ এক্সপার্ট বিফোর আই ডিসাইড সামথিং। মজার কথা কি জানেন, থাবো এমবেকি রুবেন আইল্যান্ডে নেলসন ম্যান্ডেলাকে রিচ আউট করার চেষ্টা করেছে। আপনারা কি জানেন নেলসন ম্যান্ডেলা ওই যেভাবে মেসেজটা পাঠিয়েছে থাবো এমবেকি, তাকে জানিয়েছে এই হাজতে বসে আমি পলিসির সিদ্ধান্ত তোমাদেরকে দেব, এটা চিন্তা করার কোনো কারণ নাই। ইউজ ইউর রিসোর্সেস, দেন মেক এ ডিসিশন, প্র্যাগম্যাটিক ডিসিশন। থাবো এমবেকি তখন কি করেছে আপনারা কি জানেন দর্শকবৃন্দ? বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে এক একটা সাবজেক্টে তারা পরামর্শ চেয়েছে, তারা তাকে পরামর্শ দিয়েছে, বলেছে এটা করা উচিত। থাবো এমবেকি তারপরে একটা পলিসি সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমান সাহেব লন্ডনে আছেন, তার মা লন্ডনে আছেন, এই মুহূর্তে পারিবারিকভাবে তারা সম্পূর্ণরূপে নিরাপদ। এখন তারেক রহমান সাহেব যদি প্র্যাগম্যাটিক ওয়েতে একটা সিদ্ধান্ত, তারেক রহমান সাহেবের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেই। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত গ্রহণ যারা করে তাদের 7, 8, 10 জন ভারতের বেতনভুক্ত। তাদের ভিতরে মির্জা ফখরুল একজন, মির্জা আব্বাস একজন, আমির খসরু মাহমুদ একজন, আব্দুল আওয়াল মিন্টু একজন, ইকবাল টুকু একজন, সামাও বায়েদ একজন, সালাউদ্দিন একজন, আমানুল্লাহ আমান একজন। এরা রয়ের বেতনভুক্ত কর্মচারী। ভারত এদেরকে কিনে ফেলেছে। তারেক রহমান এটা বুঝে না বোঝার ভান করে সেও এখন তাদের সুরে যদি কথা বলে, অত্যন্ত বিরক্তিকর, হুইচ ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল। তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল, আপনাদেরকে নিয়ে আরো কয়েকটা বিষয় আমি আগামী সোমবার দিন কথা বলবো। আমাকে দিয়ে এ ধরনের কথা মুখ খোলানো আপনাদের উচিত না। আমি আপনাদের শত্রু না, আপনাদের কাছ থেকে আমাকে দেওয়ার মতো কোনো কিছু আপনাদের নাই। There is nothing that BNP can offer. হ্যাঁ, বিএনপি একটা জিনিস আমাকে অফার করতে পারে, সেটা কি জানেন? বিএনপি, তারেক রহমান সাহেব, আল্লাহর ওয়াস্তে দেশের সার্বভৌমত্বকে বিক্রি করবেন না, আমার দেশ মাতাকে অসম্মান করবেন না, আমার দেশ মাতাকে এবং আমার দেশ মাতার 20 কোটি মানুষের ভোটাধিকারকে সম্মান করুন। এটা যদি করতে পারেন আমার সবকিছু পাওয়া হয়ে যাবে। আপনার দলের এমন কোন পজিশন নাই যেটা আপনারা আমাকে অফার করতে পারেন। I don't need it. Read my lip. I do not need anything from anybody from Bangladesh except a promise of the preservation of my motherland. আমার বাংলাদেশটাকে রক্ষা করুন, আমার বাংলাদেশের 20 কোটি মানুষকে রক্ষা করুন। ওই মাটিতে আমার মায়ের কবর, ওই মাটিতে আমার বাবার কবর। তারেক রহমান সাহেব, আপনি আপনার মায়ের সেবা করার সুযোগ পাচ্ছেন, আপনি আপনার বাবার কবর জিয়ারত করেছেন, ওই ভাগ্য আমার হয় নাই। বাংলাদেশ যদি আমাকে কিছু দিতে পারে সেটা একটা, আমি বাংলাদেশে যেতে চাই আমার বাবা মায়ের কবরকে সালাম করার জন্য, কবর জিয়ারত করার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য না। বাংলাদেশ সম্পর্কে এ ধরনের ষড়যন্ত্র, বাংলাদেশ সম্পর্কে এ ধরনের মিসইন্টারপ্রিটেশন আপনি করবেন না তারেক রহমান। নিজেকে ছোট করবেন না। বাংলাদেশের জনগণ আর্মির পক্ষে, আর্মির বিপক্ষে না। বাংলাদেশের জনগণ সশস্ত্র বাহিনীকে ভালোবাসে। ওয়াকারের বিরোধিতা সেনাবাহিনীর বিরোধিতা না। সেনাবাহিনী বিমান বাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলা বিমান বাহিনীর বিরোধিতা না, নৌবাহিনীর বিরোধিতা না।
বিজ্ঞ হন প্র্যাগম্যাটিজমের দ্বারা, অ্যাডভাইজার নেন যারা আপনার নীতির বাইরে, সারাউন্ডিং এর বাইরে গিয়ে আপনাকে সঠিক উপদেশ দিবে। আপনি তো এখন পর্যন্ত নিজের একটা সেক্রেটারি, যোগ্য একটা সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না। তারেক রহমান সাহেব একটা ড্রাইভারের বানাইছেন কমিউনিকেশন ডাইরেক্টর, একটা কুত্তা, একটা হারামজাদা, একটা বিশ্বাস বাংরে বানাইছেন আপনি আপনার কমিউনিকেশন ডাইরেক্টর। যেই বেটা বাংলা লিখতে পারে না তারে বানাইছেন আপনি স্পিচ রাইটার। একটা বালেশ্বর মাল, হরিদাস মাল, এই দুইটা অ্যাপয়েন্টমেন্ট আপনি দিতে পারেন নাই। যেই লোক তার নিজের সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট ঠিক মতো দিতে পারে না, যেই লোক একটা কমিউনিকেশন ডাইরেক্টর, স্পিচ রাইটার ঠিক মতো দিতে পারে না, সে একটা দেশ চালাবে। এ ধরনের মন্তব্য তারেক রহমান আপনার কাছ থেকে আমি আশা করি নাই, যে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দেয়া হচ্ছে। ইটস নট ট্রু এট অল, নো বাই নো মিনস। দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই থাক। আগামী বুধবার দিন বাংলাদেশ সময় রাত্র 11টার সময় অন্য বিষয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আজকের কথায় উপসংহার এটা, আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিপক্ষে না। সশস্ত্র বাহিনী আমাদের ভালোবাসার একটা ইনস্টিটিউশন, সশস্ত্র বাহিনী আমাদের গর্ব, আমরা সশস্ত্র বাহিনীর পক্ষে। কিন্তু ওয়াকার, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, এই তিন নেরি কুত্তা বাংলাদেশের বিপক্ষে। সশস্ত্র বাহিনীর 2,30,000-এর মধ্যে মাত্র 30 থেকে 50 জন জেনারেলকে ঝাঁটা পিটা করে বরখাস্ত করতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য। এই কথাটা বলা দেশদ্রোহিতা যদি হয়, সো বি ইট। দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বুধবার দিন বাংলাদেশ সময় রাত্র 11টায় আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।